সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিউ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি জোগ্রিভ। দর্শক, জীবনে কখনো মাথা ব্যথায় ভোগেননি এমন ব্যক্তি খুঁজে পাওয়াই দায়। তবে এই মাথা ব্যথাটি ঠিক কী কারণে এবং এটি হলেই বা আমরা কতটুকু সতর্ক হতে পারি? দর্শক, আজ আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে, এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার আবু নাইম, যিনি সহযোগী অধ্যাপক নিউরোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, কথা বলবো মাথা ব্যথার যত কারণ। একজন ব্যক্তি কি কি ধরনের মাথা ব্যথা আক্রান্তের ঝুঁকিতে রয়েছে, শুরুতে জানবো আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। মূলত মাথা ব্যথা একটি অত্যন্ত কমন রোগ। বাচ্চা বয়স থেকে শুরু করে 80 বছরের প্রৌঢ় সবাই কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে থাকেন। আমাদের ডাক্তারি শাস্ত্রে আমরা মাথা ব্যথাকে সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে প্রাইমারি হেডেক বা প্রাথমিক পর্যায়ের মাথা ব্যথা, আর একটা হচ্ছে সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেকের পরিমাণই আসলে অনেক বেশি, মোর দেন 90 to 95% কন্ডিশনে দেখা যায় মানুষ এই প্রাইমারি মাথা ব্যথায় আক্রান্ত হয়ে থাকে, আর সেকেন্ডারি হেডেক রেস্ট অফ দ্য টাইম। এই প্রাইমারি হেডেকের মধ্যে আমরা আবার দুই ভাগে ভাগ করি মূলত। একটা হচ্ছে যে টেনশন টাইপ হেডেক, আর একটাকে বলে মাইগ্রেন হেডেক। এই শব্দগুলি ইংলিশ, কিন্তু এই শব্দগুলি এত প্রচলিত যে আসলে অনেক কমন মানুষের মধ্যে এটা চলে এসেছে। আমরা আমাদের নিত্যকার জীবনে অনেক ধরনের স্ট্রেসে আক্রান্ত থাকি। মূলত এই স্ট্রেসের কারণে যে ধরনের মাথা ব্যথা হয় সেটা আসলে টেনশন টাইপ হেডেক। খুব সিম্পল, একটা মানুষ প্রতিদিনই দেখা যায় যে মাথা ব্যথা আক্রান্ত হচ্ছে। বিকালের দিকে তার মনটা একটু গ্লুমি হয়ে যাচ্ছে, সে কাজকর্মে তার ভালো লাগছে না, এক ধরনের ডিপ্রেশন তৈরি হচ্ছে, এক ধরনের মাথা ব্যথা আক্রান্ত হচ্ছে। তো এদেরকে ভালোভাবে হিস্ট্রি দেখা যায় তার ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো স্ট্রেস হয়তো তার আছে। সেই স্ট্রেস থেকে সে নিজেকে মুক্ত করতে পারছে না, যার কারণে মাথা ব্যথার এক ধরনের উপসর্গে সে আক্রান্ত হচ্ছে। আচ্ছা, আরেক ধরনের মাথা ব্যথা হচ্ছে মাইগ্রেন টাইপ হেডেক। এই টেনশন টাইপ হেডেকের পরের ধাপটাই মাইগ্রেন টাইপ হেডেক। এটা আবার একটু ঠিক প্রতিদিন হয় না, এক ধরনের এপিসোড নিয়ে আসে। গুড ডে ব্যাড ডে, কোনো দিন তার বেশি খারাপ অবস্থা ছিল, কোনো দিন সে একটু ভালো অবস্থা ছিল। এই দুইটাকে কীভাবে ভাগ করা যায় সেটা অনেকটা ডাক্তারি শাস্ত্রের মতোই। তবে যারা ক্রনিক মাথা ব্যথা আক্রান্ত, মানে প্রতিদিন মাথা ব্যথা আক্রান্ত, তারা আসলে টেনশন টাইপ হেডে আক্রান্ত। আর যাদের মাঝে মাঝে কোনো একটা স্ট্রেসফুল কন্ডিশন অথবা কোনো একটা অড সিচুয়েশনের কারণে হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে গেল, সেটা হচ্ছে মাইগ্রেন টাইপ হেডেক। মোটা দাগে আমি যদি এভাবে ভাগ করতে পারি। একদমই। আর সেকেন্ড টাইপের যে মাথা ব্যথা, আমি সেকেন্ডারি হেডেকের কথা বললাম। সেকেন্ডারি হেডেক নিয়ে আমাদের অবশ্যই মাথা ব্যথার কারণ রয়েছে। কারণ হচ্ছে সেকেন্ডারি হেডেকটা তৈরি হয় ব্রেনের নির্দিষ্ট কোনো ডিজিজের কন্ডিশনের জন্য। এর মধ্যে সব রুগীরাই কিন্তু এসে, যারা যে মাথা ব্যথায় যা আক্রান্ত, আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিসে দেখি রুগীরা এসেই কিন্তু প্রথমেই ওই সেকেন্ডারি হেডেকের কথা চিন্তা করতে শুরু করে। স্যার, আমার মাথায় কি টিউমার হয়ে গেল কিনা, স্যার আমার মাথায় এমন কিছু হলো কিনা যে কারণে আমি এত মাথা ব্যথা আক্রান্ত। আমি এশিওর করার চেষ্টা করি যে আসলে 90% কন্ডিশনে হেডেকটা হচ্ছে প্রাইমারি হেডেক, আপনার ভয় পাওয়ার কিছু নাই। সেকেন্ডারি হেডেকের পরিমাণ কম। তবে ফিজিশিয়ান হিসাবে, অ্যাজ এ ডাক্তার হিসাবে, কখনই সেকেন্ডারি হেডেক আমাদের মিস করা চলবে না। হ্যাঁ, কী হতে পারে? একটা ব্রেনের কোনো একটা কারণে, স্পেসকোপা ইংলিশন আমরা বলি এটাকে, মানে ব্রেনে কোনো একটা টিউমারের কারণে তার একটা মাথা ব্যথা হতে পারে, ব্রেনের মেনিনজাস ইনফেকশনের কারণে তার একটা মাথা ব্যথা হতে পারে, অথবা হঠাৎ করে ব্রেনের প্রেশারটা কোনো কারণে বেড়ে গেল, এই জন্য মাথা ব্যথা হতে পারে। নানাবিধ কারণে ব্রেনের রক্তক্ষরণ হলো, ইয়েস, অনেক বড় রোগের কারণও হতে পারে। ব্রেনের রক্তক্ষরণ হলো, এই জন্য মাথা ব্যথা হতে পারে। ইভেন স্ট্রোকের কারণে মাথা ব্যথা হতে পারে। একটা খারাপ ধরনের স্ট্রোক রয়েছে, সাবআরাকনয়েড হ্যামারেজ, হঠাৎ করে তার তীব্র মাথা ব্যথা শুরু হয়ে যেতে পারে। এই কন্ডিশনগুলিকে কখনো আমাদের মিস করা চলবে না। একদমই। অনেকগুলো ডিজিজের কথা বললেন এবং সেই সাথে বললেন প্রাইমারি যে কজগুলো, আমরা তো আসলে মাথা ব্যথা হলে খুব একটা গুরুত্ব দেই না। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা নর্মালি সচরাচর যেটা করে থাকি, যে কারো মাথা ব্যথা হয়েছে, সে নাপা খাচ্ছে বা এটির মধ্যে তারা নিজেকে হ্যাবিচুয়েটেড করে ফেলছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তারা ধরে নিচ্ছে আমার মাইগ্রেন হয়েছে, টাফনিল খাচ্ছে। এই যে দুটো মেডিসিন, এগুলোর সাথে নিত্যদিনে প্রায় প্রতিটি পরিবারে কোনো না কোনো ব্যক্তি হ্যাবিচুয়েটেড। স্যার, একটু জানতে চাই যে মাইগ্রেন এই ব্যাধিটির সঙ্গে কিন্তু আমরা কম বেশি সকলেই পরিচিত, এটির আসলে বহিঃপ্রকাশটা কেমন হতে পারে? ধন্যবাদ আপনাকে। ওই আমি আগেই বলেছিলাম যে কেউ যদি আসলে এপিসোডিক কোনো একটা মাথা ব্যথা আক্রান্ত হয়ে থাকে, মাসে 3 দিন 4 দিন তার এরকম তীব্র মাথা ব্যথা হলো, যে মাথা ব্যথা সে হয়তো অফিসই করতে পারলো না, তার স্বাভাবিক কাজকর্ম করতে পারলো না, এই ধরনের হেডেককে আমরা প্রাথমিক পর্যায়ে মাইগ্রেন ধরে নিই। এর মাথা ব্যথার ধরনটা সাধারণত একটু থ্রোবিং টাইপের হয়, মানে মনে হবে যেন দপদপানো মাথা ব্যথা। রুগী তার হার্টবিটের সাথে মাথা ব্যথা কোয়েনসাইড করতে পারে। সাধারণত চোখের পিছনে ব্যথা হয়ে থাকে,
রোগীর একটু ফটোফোবিয়া হয়, আলোর দিকে তাকাইলে মানুষের কথা শুনলে খুব তার খারাপ লাগে, রোগী একটু অন্ধকার রুমে থাকতে বেশি পছন্দ করে, কারো কথা শুনতে পারে না, কোনো কাজও সে তখন করতে পারে না। অনেক সময় একটা ভমিটিং টেন্ডেন্সি হয়, বমির ভাব হয়, আচ্ছা আবার কখনো কখনো বমি হয়েও যায়। অ্যাট দ্য হাইট অফ দ্য হেডেক মোমেন্টে তার বমি হয়ে যায়, বমি হয়ে গেলে আবার এই ব্যথাটা কমে যায়। এটা অদ্ভুত ব্যাপার যে দেখা যায় যে ঘুমের মধ্যেও তার মাথা ব্যথার জন্য সে ঘুম থেকে জেগে গেল, কিন্তু মাথা ব্যথার কারণে সে যদি কোনো কারণে ঘুম দিতে পারে, মাথা ব্যথা কমে গেল। এই যে হেডেকটা, এটা আসলে এক ধরনের মাইগ্রেন টাইপ হেডেক। হ্যাঁ, সাধারণত এগুলি ইউনিল্যাটারাল হয়ে থাকে, মাথার এক পাশে হয়ে থাকে এবং চোখ ইনভলভ করে, যার কারণে এই রোগীরা প্রথমে চোখের ডাক্তারের কাছে যায়। নট ব্যাড, কিন্তু আসলে এটা চোখের কারণে মাথা ব্যথা না, মাথার ব্যথার কারণে তার চোখ ব্যথা হচ্ছে। হ্যাঁ জি। তো গ্রামে একটা কথা প্রচলিত আছে যে আধ কপালি ব্যথা, মানে অর্ধেক কপালে ব্যথা, কারণ একটা সাইড প্রেডিকশন থাকে, কখনো ডান দিকে কখনো বাম দিকে, এই ধরনের ব্যথাগুলি থেকে থাকে। অনেক সময় পারিবারিকভাবে এই ব্যথাগুলি পেয়ে থাকে, পরিবারের হিস্ট্রি থাকে কিন্তু এই ধরনের মাথা ব্যথা। হ্যাঁ, পরিবারে কারো না কারো এই মাথা ব্যথা থেকে তার হয়। তো এই মাইগ্রেন ব্যথা নিয়ে আসলে খুব রোগীরা এর ব্যথার ইন্টেন্সিটি কিন্তু অনেক সময় অনেক বেশি হয়ে থাকে। হ্যাঁ, খুব অল্প হয়, কারো কারো অনেক বেশি হয়, এবং বেশি হওয়ার কারণে ওই যে আমি বললাম যে অফিসও অনেকে করতে পারে না, এটা নিয়ে লোকজনের খুব বেশি কনসার্ন থাকে। কারো ক্ষেত্রে 24 ঘন্টা এবং কারো ক্ষেত্রে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত কন্টিনিউ বলা হয়ে থাকে 4 ঘন্টা থেকে 4 দিন পর্যন্ত এই মাথা ব্যথা কন্টিনিউ করতে পারে। সেই ক্ষেত্রে রোগীরা ডাক্তারের কাছে খুব দ্রুতই আসলে যায় এবং খুব দ্রুত তারা ডাক্তার সুইচ করে, কারণ এই ব্যথা আসলে পুরোপুরি ভালো হয়ে যায় না। এটার খুব একটা কিউরেটিভ ট্রিটমেন্ট নাই, কিন্তু প্রিভেন্টিভ ট্রিটমেন্ট আছে, এটা বলা যায়। হ্যাঁ, তবে আমি এশিওর করতে চাই যে ম্যাক্সিমাম কন্ডিশনে একটা নির্দিষ্ট বয়স পরে যে আর মাথা ব্যথা কিন্তু থাকে না। সাধারণত এটা 14-15 বছর বয়সে শুরু হয়, 45-50 বছর পর্যন্ত এই ব্যথা থাকে। এরপরে ব্যথা হলেও এত তীব্র আকার কখনো ধারণ করে না, রোগীরা এটাকে বদারও করে না। হ্যাঁ, তো আমি এখানে একটা কমন টিপস বলতে চাই, যার ব্যথা যত পুরনো তার চিন্তা তত কম, শুধু আমি এটাই বলতে চাই। হ্যাঁ, কারণ সেকেন্ডারি হেডেক গুরুত্বপূর্ণ তথ্য এটি, কারণ আমরা শঙ্কিত থাকি যে মাইগ্রেন এত বেশি কমছে না তো কোনো ভাবে, এবং এটি যেহেতু আপনি বলছেন যে আসলে নিরাময়যোগ্য নয়, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, একটু কি স্যার বলবেন কি করে আমরা নিয়ন্ত্রণ করতে পারি? ধন্যবাদ আপনাকে। আসলে পৃথিবী এগিয়ে যাচ্ছে, নানা ধরনের ওষুধ কিন্তু পৃথিবীতে চলে এসেছে। হ্যাঁ, তো মাইগ্রেনের ট্রিটমেন্টও খুব ঘন ঘনই পরিবর্তন হচ্ছে। আগে আমরা যেসব ওষুধগুলি ঘন ইউজ করতাম, এখন কিন্তু এইসব ওষুধ একদম অবসোলেট হয়ে গেছে। প্রচুর গবেষণা হয়েছে, গবেষণার কারণে মাইগ্রেনের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট কিন্তু বাজারে চলে এসেছে। কিছু ট্রিটমেন্টকে আমরা বলি প্রোফাইলেক্টিক ট্রিটমেন্ট, যাতে মাইগ্রেন রোগটা আসতে না দেয়। আর কিছু ট্রিটমেন্টকে আমরা বলি অ্যাবর্টিভ ট্রিটমেন্ট, এখন ব্যথা হয়েছে এখনই এই ব্যথাটাকে সারাতে হবে। হ্যাঁ, দুই ধরনের ট্রিটমেন্টই আছে। আমরা একটা মাইগ্রেন রোগী যখন চিকিৎসা করি, আমরা রোগীকে অফার করি যে আসলে আপনার ব্যথাটার ফ্রিকোয়েন্সি অনেক বেশি কিনা, এই ব্যথার কারণে আপনার কাজকর্মে ঝামেলা হচ্ছে কিনা, আপনার স্বাভাবিক কাজকর্ম চালাতে পারছেন কিনা, যদি এই ধরনের কন্ডিশন থাকে তখন আমরা দুই ধরনের ট্রিটমেন্টকেই আসলে প্রেফার করি। প্রোফাইলেক্টিক ট্রিটমেন্টটা 3 থেকে 6 মাস নিতে হয়। 3 থেকে 6 মাস নিলে ওই রোগীটা দেখা যায় 3 থেকে 4 বছর, 4-5 বছর তার হয়তো কোনো ওষুধই খেতে হলো না, সে ভালো থাকে। হ্যাঁ, নদীর ওয়েবের মতো, যে একটা ব্যথা শুরু হলো, অনেকদিন সে ভালো থাকলে আবার হয়তো কোনো একটা অড সিচুয়েশনের কারণে তার ব্যথাটা চলে আসতে পারে। আর অ্যাবর্টিভ ট্রিটমেন্ট হচ্ছে যে ব্যথা এখন শুরু হয়েছে, এখনকার ব্যথা কমানোর জন্য কিছু স্পেসিফিক ওষুধ আছে, যে ওষুধ খেলে তার ব্যথাটা কমে যায়। তবে এখানে কিছু মনে রাখতে হবে, এটা তো ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের কথা বললাম, নন ফার্মাকোলজিক্যাল কিছু ম্যাটার আছে, এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। মাইগ্রেনের ক্ষেত্রে সবসময় কোনো না কোনো ট্রিগার আমরা খুঁজে পাই। যেরকম তার ঘুমের অসুবিধা হওয়া, কোনো একটা ফিজিক্যাল অথবা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাওয়া, বেশি গরম মানে ওয়েদারের আপসেট হওয়া, বেশি গরম বেশি ঠান্ডার মধ্যে যাওয়া, অথবা কোনো কারণে সকালের ব্রেকফাস্টে মিস করলো, তার তাড়াহুড়োর মধ্যে সকালে ব্রেকফাস্ট মিস করলো, এই অফিসে কাজ করার ফাঁকে তার ব্যথা শুরু হয়ে গেল। হ্যাঁ, এই কন্ডিশনগুলি দীর্ঘ সময় যদি না খেয়ে থাকে তাহলে কিন্তু মাথা ব্যথা হতে পারে। এই ট্রিগারগুলি কি আমরা রোগীদেরকে খুঁজতে, কারো এই যে মহিলাদের যাদের মেনস্ট্রুয়েশন চলে, এই মেনস্ট্রুয়েশনের আগে পরেও, তার মাসিকের আগে পরেও, মাসিক দিনগুলিতেও তার এই ধরনের মাথা ব্যথা হতে পারে। এগুলিকে আমরা তাকে এই ট্রিগারগুলি খুঁজতে বলি, যে এই ট্রিগারগুলি থেকে সে যদি নিজেকে দূরে রাখতে পারে, তাহলে অনেক সময় অনেক ক্ষেত্রেই সে মাথা ব্যথা থেকেও নিজেকে দূরে রাখতে পারবে। তার মানে ব্যক্তি ভেদে আমার ক্ষেত্রে কারণ যেটি, আপনার ক্ষেত্রে কারণ সেটি নাও হতে পারে। তো যার ক্ষেত্রে কারণের উৎপত্তি স্থল যেটা, যেমন আপনি বলছেন ট্রিগারিং ফ্যাক্টর, সেটাকে রোধ করাটা জরুরি। হ্যাঁ, জরুরি। এটা একটা নন ফার্মাকোলজিক্যাল, আর ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট তো আছেই। সেভাবে আমরা যেটা করে থাকি, আপনি তো স্যার খুব সুন্দর করে বলছিলেন যে আমরা চিকিৎসকদের উপর ভরসা রাখতে পারি না, বারবার নিউরো মেডিসিন স্পেশালিস্ট বদলাচ্ছি কিংবা মেডিসিন স্পেশালিস্টের কাছে যাচ্ছি যে কেন আমার ব্যথা কমছে না, হয়তো বা প্রপারলি
ডায়াগনোসিস হচ্ছে না, কিন্তু এই যে ট্রিগারিং ফ্যাক্টরটা আমরা কন্ট্রোল করতে পারছি না, এটাও তো অনেক বড় একটি এটি কারণ। অনেক বড় কারণ, এটি অনেক বড় কারণ। আমি মনে করি যে ফিজিশিয়ান হিসেবে দায়িত্বটা আমাদেরই বেশি। একটা এই ধরনের রোগী যদি আমি ডায়াগনোসিস কনফার্ম করতে পারি, তাকে খুব ভালোভাবে এশিওর করতে হবে, রোগীর সাথে একটা র্যাপোর্ট তৈরি করতে হবে, রোগী যেন আমার উপর ভরসা রাখতে পারে। একদমই। যে এটা এরকম না যে বাবারে আমি একটা ট্রিটমেন্ট দিয়ে দিলাম আপনি এক্ষুনি ভালো হয়ে যাবেন, তা না, আপনি ভালো থাকতে পারবেন, ডোন্ট ওয়ারি। অ্যাটলিস্ট এটাকে তাকে বোঝানো যে আপনার মাথার মধ্যে মারাত্মক কিছু হয় নাই, আচ্ছা, আপনি ভয় পেয়েন না, আপনি ট্রিটমেন্ট কন্টিনিউ করেন, আপনি আপনার স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন। এই এসিউরেন্সটা তাকে তৈরি করতে পারলে সে ভালো থাকবে। এক্ষেত্রে চিকিৎসকের যথেষ্ট ভূমিকা রয়েছে, একজন মূল ভূমিকাটা চিকিৎসকেরই, কারণ রোগী তো সে চাবে আমি ভালো হতে, সে তো সুইচ করতেই পারে, তার তো নিশ্চয়ই, কারণ মাথা সে ব্যথা তো স্বাধীনতা তার রয়েছে। অনেক কষ্টের একটা কারণ, অবশ্যই আমাদের স্বাভাবিক লাইফস্টাইলকে হ্যাম্পার করে ফেলে মারাত্মকভাবে মাথা হ্যাম্পার ব্যথা। করে, মারাত্মকভাবে হ্যাম্পার করে। স্যার, একটু জানতে চাই যে মাইগ্রেনের যেমন উপসর্গের কথা জানছিলাম বা টেনশন টাইপ হেডেকে তো উপসর্গের কথা জানছিলাম, তো এই উপসর্গগুলো শুনেই কি আপনারা শনাক্ত করেন নাকি বিশেষ করে পরীক্ষার পরামর্শ দিয়ে থাকেন? মূলত এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে হয়, উপসর্গগুলি শুনেই এবং তার কনসিকুয়েন্সটা দেখে ডায়াগনোসিস করতে হয়। তবে কখনো কখনো রোগীদের অ্যাসুরেন্সের জন্য এবং আমাদের নিজেদের কনফিডেন্স তৈরি করার জন্য আমরা নিউরো ইমেজিং করে থাকি। সেক্ষেত্রে প্রথমে একটা এক্সরে করে দেখি যে আসলে তার সাইনোসাইটিস জাতীয় কোনো সমস্যা রয়েছে কিনা। পরবর্তী ধাপে একটা সিটি স্ক্যান অথবা এমআরআই করলে দুইটা লাভ। একটা হচ্ছে যে পেশেন্ট যখন দেখে যে তার পরীক্ষাটা ভালো আছে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রোগী খুব অ্যাসুরড হয়ে যায় যে হ্যাঁ আমি ভালো আছি, আর আমরাও দেখে নিলাম যে তার সমস্যা হলো না। এছাড়া ক্লিনিক্যালি আরেকটা জিনিস খুব খুব করতে হয়, সেটা হচ্ছে ফান্ডোস্কোপি এক্সামিনেশন করতে হয়। প্রত্যেকটা ডাক্তারই উচিত যে একটা মাথা ব্যথার রোগী আসলে তার একটা ফান্ডোস্কোপি এক্সামিনেশন করে তার ব্রেনের প্রেশার বাড়ে নাই, মানে পেপিলোইডিমা নাই, সেটাকে এক্সক্লুড করা। হ্যাঁ, কারণ আমি আবার বললাম যে ফিজিশিয়ান হিসেবে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে এই রোগীটার সেকেন্ডারি হেডেক আছে কিনা, এই রেড ফ্ল্যাগগুলি আছে কিনা সেগুলি খুঁজে বের করা। একদমই, যদি এটি সেকেন্ডারি সবচেয়ে হেডেকটাকে জরুরি, কারণ আমার একজন রোগী, আমি মাথা ব্যথায় ভুগছি দীর্ঘদিন, সেটি আদৌ কি সেটি মাইগ্রেনের উপসর্গ নিয়ে অন্য কোনো ডিজিজ তো হতে পারে, সেটাকে এক্সক্লুড করা আমাদের ফিজিশিয়ান সবার আগে কাজ। হ্যাঁ, কারণ একটা স্লো গ্রোয়িং কোনো একটা ব্রেনের টিউমার থাকলে একটু বেশি দিন মাথা ব্যথা থাকতেও পারে। হ্যাঁ, সেটাকে আমাদের কখনো ওভারলুক করলে চলবে না এবং এটাকে মিস করাও যাবে না, মিস করা যাবে না। কারণ প্রাথমিক পর্যায়ে যদি আল্লাহ না করুক কোনো একটা সেকেন্ডারি হেডেকের কারণ আমরা খুঁজে পেতে পারি, তাহলে চিকিৎসা করাটা যতটা সহজ, এটা যদি অ্যাডভান্স স্টেজে চলে যায় চিকিৎসা করা ততটাই কঠিন। স্যার, একটু জানতে চাই যে আপনি তো বলছিলেন কিছু মিনিমাম ইনভেস্টিগেশনের কথা, কিন্তু সেকেন্ডারি কোনো কজ রয়েছে কিনা সেটাকে ফাইন্ড আউট করার জন্য আপনারা আসলে বিশেষ কি ধরনের পরীক্ষা দিয়ে থাকেন, মানে কোন উপসর্গগুলো উপস্থিত থাকলে আপনারা চিন্তা করেন যে এক্ষেত্রে সেকেন্ডারি কজ হতে পারে বা কোনো ছোট টিউমার গ্রো হয়েছে কিনা, একটু জানবো। জি, ধন্যবাদ। এটা তো সেকেন্ডারি হেডেকগুলি তো অনেকগুলি কারণ, এক একটা কন্ডিশনের জন্য এক এক ধরনের উপসর্গ হয়। আমি সবচেয়ে যেটা ভয়ের আর কি, রুগীরা যেটা নিয়ে সবচেয়ে কনসার্ন থাকে তার ব্রেন টিউমার হলো কিনা, এটা আসলে ব্রেন টিউমার তো আর একদিনে তৈরি হবে না, এটা আস্তে আস্তে বড় হবে। বড় হওয়ার করার কারণে ব্রেনে এক ধরনের প্রেশার তৈরি করে এবং এই প্রেশারের কারণেই আসলে মাথা ব্যথাটা তৈরি হয়। এটা আমরা রেস্ট আইসিপি বলি আমাদের ডাক্তারি ভাষায়। তো রেস্ট আইসিপির কিছু নির্দিষ্ট উপসর্গ রয়েছে। হ্যাঁ, যেরকম অলওয়েজ একটা ভমিটিং টেন্ডেন্সি, যে কোনো সময় একটা প্রজেক্টাইল ভমিটিং, ফট করে কোনো কারণ ছেড়ে একটা বমি করে দেওয়া, মাথা ব্যথাটা কনস্ট্যান্টলি থাকা এবং এই মাথা ব্যথা সকালের দিকে বেশি হওয়া। ঘুম থেকে উঠেই রুগী খুব মাথা ভার ফিল করে, মাথা ব্যথা বোধ করে। মাঝে মাঝে তার ব্লারি ভিশন হয়, যে এদিক সেই তাকাইতে গেলে সে দেখে যে তার সে হয়তো কিছু দেখছে না বা ব্ল্যাকআউটের মতো হয়ে যায়, এই ধরনের কন্ডিশন হয়। যত দিন বাড়তে থাকে তখন তার দেখা যায় শারীরিক কিছু উপসর্গ তৈরি হয়, যেমন ব্রেনের ডান দিকে তার মাথা ব্যথা বা ডান দিকে যদি কোনো একটা টিউমার গ্রো করতে থাকে, দেখা গেল যে তার শরীরের বাম দিকটা তার কিছু কিছু দুর্বলতা ফিল করে। আর একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সে রোগী মাঝে মাঝে খিঁচুনিতে আক্রান্ত হতে পারে। হ্যাঁ, এই ধরনের মাথা ব্যথা, দেখতে সমস্যা, খিঁচুনি এই ধরনের, অথবা তার কোনো শারীরিক দুর্বলতা, আস্তে আস্তে শারীরিক দুর্বলতা, হঠাৎ করে দুর্বলতা না, আস্তে আস্তে শারীরিক দুর্বলতা, এই ধরনের কন্ডিশন যদি থাকে, অবশ্যই এই ধরনের রোগীদেরকে আমরা ফান্ডোস্কোপি করে এবং নিউরো ইমেজিং করা খুব জরুরি। একদম প্রথম দিনই এটা করা উচিত। হ্যাঁ, করলেই আমরা বুঝতে পারবো যে তার কোনো ব্রেনে টিউমার হয়েছে কিনা এবং সেই অনুযায়ী একটা ব্যবস্থা নিতে হবে। এছাড়া আরও কিছু কিছু কন্ডিশন আছে, যেমন সেকেন্ডারি হেডেকের ব্রেনের কোনো ইনফেকশন হলেই তো আমাদের জ্বর থাকে, মাথা ব্যথা হয়, ভমিটিং টেন্ডেন্সি হয়। এটা অবশ্যই হিস্ট্রিটা থাকে শর্ট, অল্প হিস্ট্রি, 5 থেকে 7 দিনের হিস্ট্রি। সাধারণত ঘাড় ব্যথা ট্যাথা বেশি হয় এবং অনেক সময় রুগী একটু ড্রাউজি হয়ে যায়, মানে তার জ্ঞানের মাত্রাটা কমতে থাকে, এইটা এক ধরনের মাথা ব্যথা। আর একটা কমন মাথা ব্যথা হয় হচ্ছে এই মহিলাদের, হ্যাঁ, বিশেষ করে প্রেগনেন্ট মহিলাদের। হ্যাঁ, দেখা যায় যে তার প্রেশার অনেক বেড়ে গেল, হ্যাঁ, অ্যাক্লামশিয়া, প্রি অ্যাক্লামশিয়াতে, অথবা মাথার যে রক্তনালীগুলি আছে, রক্তনালীগুলি অনেক সময় ব্লক হয়ে যায়। হ্যাঁ, সেরিব্রাল ভাস্কুলার থ্রম্বোসিস বলে আর কি।
এই ধরনের কন্ডিশনও কিন্তু প্রেগন্যান্সি সেকেন্ডারি পিরিয়ডে বেশি হওয়ার বেশি ঝুঁকি রয়েছে। মহিলাদের ক্ষেত্রে হয়, কারণ মহিলাদের ক্ষেত্রে এই জন্য হয় কারণ মহিলাদের হরমোনাল কিছু ইমব্যালেন্স থাকে, তারপর অনেক সময় ওসিপি হিস্ট্রি থাকে, এগুলি কিন্তু একটা প্রোথ্রম্বোটিক স্টেট, আচ্ছা, যার কারণে ব্রেনে যে রক্তনালীগুলি আছে রক্তনালীগুলিকে অনেক সময় ব্লক করে দিয়ে এক ধরনের মাথা ব্যথা হয়। আমি আমার আমার ডাক্তারি জীবনে অনেক মহিলাদের বাচ্চা মহিলাদের দেখেছি যাদের একটু এই মিনিস্ট্রিয়াল ইরেগুলারিটির জন্য তারা কিছু হরমোনাল প্রিপারেশন খেয়েছে এবং তাদের কিন্তু পরবর্তী দেখা গেল যে তার এই সিভিএসটি বলে সেরেব্রাল ভেনাস থ্রম্বোসিস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেছে। হ্যাঁ, তো এই জন্য একটু কশাস থাকতে হয়, যে ওষুধ টষুধ দেওয়ার ব্যাপারেও একটু কশাস থাকা, তারপর নিজের সম্বন্ধে একটু সচেতন থাকা। হ্যাঁ, নিশ্চয়ই তাই। এগুলি থাকলে অনেক সময় যে গুরুতর যে মাথা ব্যথাগুলি আছে এগুলি থেকে নিজেকে আমরা সেভ করতে পারি। নিশ্চয়ই স্যার, আপনি বলছিলেন ব্রেন ইনফেকশন হলে সর একটা হিস্ট্রি থাকে, তো ব্রেন ইনফেকশনের কারণে যারা সাফার করছে জ্বর কিংবা সেই সাথে মাথা ব্যথা, তো এটি কি আসলে নিরাময় করা সম্ভব? এগুলো এক নিরাময়যোগ্য যোগ, এটা একেবারে নিরাময়। আমি বললাম সেকেন্ডারি হেডেক, যদি আমি প্রাথমিক পর্যায়ে সেকেন্ডারি হেডেক আমাদের শনাক্তকরণ করতে পারি। আমি প্রথমে বলেছিলাম যে প্রাইমারি হেডেকটা কিউরেটিভ না, সেকেন্ডারি হেডেক কিউরেটিভ, বাট ইফ উই ট্রিট আর্লি, ইফ উই ডায়াগনোস আর্লি, ইফ উই ট্রিট আর্লি, এটাকে শনাক্ত করলে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করলে রোগী তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। তো এক্ষেত্রে মাথা ব্যথা হলে অবশ্যই হেলামো নয়, বারবারই এটা বলতে চাই, কারণ সেটা হতে পারে প্রাইমারি কজ, হতে পারে সেকেন্ডারি কজ। সেকেন্ডারি কজ হলে সেটি অতি দ্রুত শনাক্তকরণ করাটা অত্যন্ত জরুরি। ব্রেন টিউমার সম্পর্কে আমরা সকলেই জানি স্যার, ব্রেন টিউমারের সকলের কাছে আতঙ্কের কারণ এবং ভীতগ্রস্ততার কারণ। আপনি তো ইতোমধ্যে বলে ফেলেছেন ব্রেন টিউমারের উপসর্গগুলো কেমন, তো শনাক্তকরণের ক্ষেত্রে আপনারা বিশেষ কি ধরনের পরীক্ষার পরামর্শ দিয়ে থাকেন? জি, আমরা যদি সাসপেক্ট করি যে এই রোগীটা ব্রেন টিউমার আক্রান্ত, যে আমি বললাম যে তার হেডেক আছে, ব্লারি ভিশন আছে, অথবা তার উইকনেস ডেভেলপ করছে, আমরা এই ধরনের রোগীদেরকে প্রথমেই যেটা করি একটা নিউরো ইমেজিং করি আর কি। এখানে সিটি স্ক্যান হতে পারে, এমআরআই হতে পারে। এমআরআইটা করলে বেটার, এবং একটা কন্ট্রাস্ট দিয়ে এমআরআই করে আমরা বুঝে যাই এই ব্রেন টিউমার দুই রকমের রয়েছে, একটা বিনাইন টিউমার, একটা হচ্ছে মেলিগন্যান্ট টিউমার। যদি বিনাইন টিউমার হয়ে থাকে তাহলে তো খুব সহজেই এটাকে অপারেশন করে কিউরেটিভ দেওয়া যায়, ফেলে ফেলা যায়। আর যদি সেকেন্ডারি কোনো টিউমার হয় তো সেই ক্ষেত্রে আবার আমাদের কিন্তু খুঁজতে হয় যে শরীরের কোনো জায়গায় টিউমার রয়েছে কিনা। অনেক সময় হয় কি শরীরের কোনো জায়গায় একটা টিউমার রইলো, সেই টিউমারটা ব্রেনে যা বাসা বাঁধলো, এটা কিন্তু কমনলি হয়ে থাকে। সেক্ষেত্রে আবার ট্রিটমেন্ট একটু শুধুমাত্র নিউরোসার্জন দিয়ে না, এখানে অনকোলজিস্ট এবং আদার যে স্পেশালিস্ট যে রয়েছে তাদের একটা টিম ওয়ার্ক করে এই ধরনের ট্রিটমেন্ট করলে রোগী ভালো থাকে। নিশ্চয়ই। আমরা মাথা ব্যথা সম্পর্কে ইতিমধ্যে অনেক তথ্য জেনে ফেলেছি স্যার, আপনি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বলেছেন এবং শনাক্তকরণের অনেক মাধ্যমও বলে ফেলেছেন। একটু জানতে চাই আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, যে একজন ব্যক্তি যাতে মাথা ব্যথায় না আক্রান্ত হয়ে থাকে, কারণ আমরা তো জানি মাথা ব্যথার মতো অসহ্য যন্ত্রণা পৃথিবীতে হয়তো আর কিছু নেই, এটিতে যেন আক্রান্ত না হয়, আপনার পরামর্শ কি থাকবে? জি, মূলত আমরা প্রাইমারি হেডেককে কীভাবে প্রিভেনশন করা যায় সেদিকে গুরুত্ব দেওয়াটা বেশি জরুরি। আসলে আমাদের ইনফরমেশনের যুগ, তো আমাদের সবার হাতেই দেখা যায় যে কোনো একটা ডিজিটাল ডিভাইস রয়েছে অথবা বিভিন্ন রকম চ্যানেল রয়েছে। সারাক্ষণ আমরা আসলে এই স্ক্রিন টাইমটাকে অনেকখানি কমানো উচিত। এটা কিন্তু আমাদের অনেকটা স্ট্রেসের কারণ। আমাদের স্বাস্থ্যকর জীবনযাপন করাটা জরুরি। সঠিক সময় ঘুমাইতে হবে, সঠিক সময় ঘুম থেকে উঠতে হবে, প্রচুর পানি খেতে হবে, খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, নিজের স্ট্রেস কমাতে হবে, একটা ফিজিক্যাল লেবার দিতে হবে। সারাক্ষণ আমি যদি একটা মোবাইল নিয়ে বসে থাকি অথবা সারাক্ষণ যদি আমরা স্ক্রিনে ব্যয় করি, আমাদের এক ধরনের মাথা ব্যথা হবেই। এটা আমাকে এই থেকে কখনো বেরোতে পারবো না। আমি বলবো যে হেলদি লাইফ সেই আগের মতোই, হেলদি লাইফ লিড করতে হলে আমাদের জীবনযাত্রাটাকেও হেলদি করতে হবে, তাহলে মাথা ব্যথা থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো। আর প্রাথমিক পর্যায়ের মাথা ব্যথা ভালো হয় না, ইট ডাজন্ট মিন আপনি ভালো থাকতে পারবেন না, অবশ্যই ভালো থাকতে পারবেন। আর সেকেন্ডারি মাথা ব্যথার জন্য অবশ্যই আর্লি ডায়াগনোসিস করতে হবে। যত দ্রুত ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব তত দ্রুত রোগীর ভালো করা সম্ভব। একদমই, খুবই চমৎকারভাবে আপনি আজকে প্রত্যেকটি মাথা ব্যথার তথ্য জানিয়েছেন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।